আজ শেয়ার করছি আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল রান্না। আর সেই সাথে এভাবে কাঁচামরিচ দিয়ে যদি আপনি গরুর মাংসটা একটু হালকা পাতলা ঝোল করে রান্না করেন আলু দিয়ে, সত্যি খেতে অসম্ভব মজার হয়। আর আমরা তো সবাই রান্না করতে পারি, তবে আমি যেভাবে ঝটপট করে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো গরুর মাংস রান্নায় এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এর ভিতরে পরিমাপ মতো লবণও দিয়ে দিয়েছি। এই সময় লবণ দেওয়ার কারণ হচ্ছে একটাই, আপনি যখন রান্না করবেন তখন তেল মশলা আপনার হাতে ছিটে আসবে না। এরপরে এখানে আমি কাটা পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তবে গরুর মাংস যেহেতু কাটা পেঁয়াজগুলো খুব ভালোভাবেই একদম সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি ব্যবহার করেছি মশলা হিসেবে আদা এবং রসুন, সেই সাথে জিরা একই সাথে একটা মিক্সারে দিয়ে পিউরি তৈরি করে নিয়েছি। আর মশলাটা যখন এভাবে ভালোভাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি যে মিক্সারে মশলাটা তৈরি করেছি, তো সেই মশলার যে পানি, সেই পানি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিব। এরপরে এখানে আমি একে একে অন্য মশলাগুলো ব্যবহার করব। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করেছি। আমি যদি গরুর মাংস রান্না করি আর সেক্ষেত্রে ধনিয়ার গুঁড়া ব্যবহার না করি, তাহলে আমার কাছে খেয়ে কেমন যেন একটা লাগে। যখন ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করি তারপর মনে হয় যেন মাংস রান্নায় বেশি স্বাদ আসে। আর কেন জানি না, ধনিয়ার যে ফ্লেভারটা ওটা মাংসতে না আসলে, বিশেষ করে গরুর মাংসটা, আমার ধনিয়া গুঁড়া চাই। তো যাই হোক, যারা ধনিয়া গুঁড়া দিয়ে খান না, চেষ্টা করবেন এভাবে খাওয়ার, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। তো একে একে শুকনো মশলাগুলো দিয়ে আমি এখন বেশ ভালোভাবে কষিয়ে নিব। আর যারা ভিডিওটা অন করেছেন চেষ্টা করবেন দেখার, আর সাথে কিন্তু যে নিয়মগুলো করতে হয় এগুলো তো আমরা যারা ইউটিউব করি তারা সবাই জানি। তো যাই হোক, এখানে কিন্তু আমি বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেল মশলা কিন্তু উপরে চলে আসছে। তেল মশলা উপরে চলে আসলে বুঝতে হবে যে মশলা কষানো একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো এদিকে মশলা কষাতে কষাতে আমি অপর পাশে কিন্তু মাংসটা বেশ ভালোভাবে ধুয়ে একটা ঝাঁপির ভিতরে রেখে দিয়েছি যেন পানিগুলো পড়ে যায়। তো পানিগুলো থাকা অবস্থায় আসলে না দেওয়াই ভালো, চেষ্টা করবেন পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে। তো এরপরে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর কিছু সময় পর মাংস থেকে কিন্তু অটোমেটিক পানি বের হয়ে যাচ্ছে, যেহেতু এগুলো ফ্রিজে রাখা মাংস, এই কারণে। তো এভাবে সেই পানি দিয়েই কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে যদি মাংসটা এভাবে বেশ কিছু সময় পর পর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আর একসাথে অনেকগুলো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করার থেকে অল্প অল্প পানি দিয়ে যদি মাংসটা আপনি কষিয়ে রান্না করেন, সেক্ষেত্রে খেতে বেশি ভালো লাগবে। তবে চেষ্টা করবেন পানিটা যেন গরম হয়। আপনি যদি ঠান্ডা পানি বারবার মাংসের ভিতরে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাংস রান্নাটা একদমই ভালো লাগবে না। আর এখানে আমি এই পর্যায়ে যেহেতু অনেকটাই কষানো হয়ে গিয়েছে, একটু শুকনো মশলা ব্যবহার করেছি, যেমন তেজপাতা, দারুচিনি, কয়েকটা লবঙ্গ এবং এলাচ। তো এই শুকনো মশলাটা এই পর্যায়ে এসে কষানোর সময় দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো চেষ্টা করবেন একসাথে অনেকগুলো পানি না দিয়ে অল্প অল্প গরম পানি ব্যবহার করে বারবার কষিয়ে নিতে, এতে রান্নাটা অনেক বেশি মজার হয়।
যেহেতু আমার গরুর মাংসের ভিতরে তেমন একটা তেল নেই, আমি রান্নাতে সরিষার তেল ব্যবহার করেছি, তাই কিন্তু তেলের পরিমাণটা একটু খুবই কম দেখা যাচ্ছে। তবে অতিরিক্ত তেল দিয়ে রান্না না করাই ভালো। আর এই তো এ পর্যায়ে কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এভাবে হালকা আছে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে। এভাবে অল্প আছে এবং অল্প পানিতে যদি এইভাবে একটু একটু করে কষিয়ে নেন, সেক্ষেত্রে রান্নাটা অনেক লোভনীয় এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এভাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো এভাবে কিন্তু বেশ কয়েকবারই আমি ঢাকনা দিয়ে উল্টে পাল্টে হালকা আছে একটু একটু পানি দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আসলে মাংসটা আপনি যে কোনোভাবেই রান্না করতে পারেন, তবে অনেক সময় দেখবেন আপনি কোনো প্রিপারেশন ছাড়া তেমন কোনো আপনি রান্নাটা যদি করে নেন, তাছাড়াও কিন্তু অনেক সময় অনেক মাংস রান্না ভালো হয়। তবে আমার মনে হয় তাজা ফ্রেশ মাংস রান্না করে খাওয়ার মজা বেশি। তো যাই হোক, এটা যেহেতু ফ্রিজে রাখা মাংস ছিল, তো প্রায় শেষের পথে মাংস। খুব শীঘ্রই বাজার থেকে নতুন ফ্রেশ মাংস নিয়ে আসা হবে, তো তাও অবশ্যই শেয়ার করব। তবে ফ্রেশ মাংস খাওয়ার অনেক বেশি মজা আলাদা কিন্তু। তো এই তো আমি কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি, যদিও এখানে বলার মতো তেমন কিছুই নেই, যেহেতু মিউজিকও ব্যবহার করছি না, তাই এই কারণে আর কি কথা বলা। তো মিউজিক দিলে না হয় এভাবে রেখে দেওয়া যেত অল্প অল্প কথা বলে। আর যদি কথা না হয় তাহলে কিন্তু ভিডিও দেখতেও ভালো লাগে না। তো আলু মাংস এভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। এরপরে আমি একদম শেষ পর্যায়ে এসে পানি দিয়েছি, যে না আমি বুঝতে পারবো এতে আমার মাংসটা হয়ে যাবে রান্না। তো এই তো এভাবে হালকা হালকা ঝোল করে যদি রান্না করেন, তবে আমি কিন্তু এখনই চুলাটা বন্ধ করে দিব না, এই পর্যায়ে এসে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর এভাবে কাঁচামরিচ দিয়ে শেষে যদি আপনি একটু রান্না করে নেন মাংসটা, সেক্ষেত্রে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও ভীষণ ভালো লাগে। এখন যে মাংস রান্নাটা শেয়ার করছি, এটা ছিল অন্য আরও একদিনের মাংস রান্না। তো কড়াইয়ের পার্থক্য দেখে হয়তো বুঝতে পারছেন। তো যাই হোক, ভাবলাম একটু শেয়ার করি, যেহেতু 2 দিন বা 3 দিন পর ভিডিও দেওয়া হয়। তো একেবারে যদি ভিডিও ছোট হয় তাহলে কিন্তু আর কিছুই থাকে না। তো ভাবলাম যে ওই দিন তো মাংস রান্না করেছি, সেই ভিডিওটুকু না হয় আজ শেয়ার করে দেই। তো এভাবে কিন্তু আমি মাংসটা রান্না করে নিয়েছিলাম বেশ ভালোভাবে কষিয়ে। আর আলু তো দিতেই হবে, কারণ আলু না দিলে আমার মাংস রান্না আসলে আমার কাছে যখন মাংস খাওয়া হয় তার সাথে যদি 2-1 পিস আলু খাওয়া হয়, তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে করেই তো ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। আর এই তো এখানেও কিন্তু হালকা পাতলা ঝোল ছিল, এভাবে আলু দিয়ে অনেক মজার হয় খেতে। আর এই রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন, যেহেতু খাবো এই কারণে বাটিতে তুলে নিচ্ছি। আর বাটিতে তোলার পরে একটু শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন খেতেও কিন্তু তেমনই হয়েছিল, তবে তেলের পরিমাণ খুবই কম, যেটা স্বাস্থ্যকর।